অধ্যায় ১ ক্রিমজন। উফ, কি প্রচণ্ড ব্যথা! মাথাটা যেন ফেটে যাচ্ছে। অস্পষ্ট ফিসফিসানি ভরা সেই অদ্ভুত স্বপ্নটা মুহূর্তে চুরমার হয়ে গেল। ঝো মিংগুই তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। তার মাথায় এক তীব্র যন্ত্রণা অনুভূত হলো, যেন কেউ তাকে বারবার লাঠি দিয়ে আঘাত করছে। না, তার চেয়েও বেশি মনে হলো কোনো ধারালো বস্তু যেন তার কানের পাশে গেঁথে দিয়ে মোচড়ানো হচ্ছে। উফ, সেই ঘোর লাগা অবস্থায় ঝাও মিংরুই পাশ ফিরতে মাথা চেপে ধরে উঠতে বসতে চাইল, কিন্তু তার হাত পা নড়ল না। তারা কোনোভাবেই সাড়া দিল না, ফলে সে সম্পূর্ণভাবে অসাড় ও অসহায় হয়ে রইল। মনে হচ্ছে আমি এখনো পুরোপুরি জেগে উঠিনি, এখনো স্বপ্ন দেখছি। হয়তো আর একটু পরেই ভাববো যে জেগে উঠেছি, কিন্তু আসলে তখনও ঘুমিয়ে থাকবো। এমন বিভ্রান্তিকর অভিজ্ঞতায় অভ্যস্ত ঝাও মিংরুই মনোসংযোগ করার চেষ্টা করলো। অন্ধকারের ও বিভ্রান্তির শেকল ভেঙে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে লাগলো। তবে অর্ধেক জাগ্রত অবস্থায় সে তার ইচ্ছাশক্তিকে একত্র করার চেষ্টা করলো, যা কুয়াশার সূক্ষ্ম বাষ্পের মতো এক মুহূর্তে আছে তো পরক্ষণেই নেই। তার চিন্তাভাবনা নিয়ন্ত্রিত হতে বা বিশ্লেষণ করা যেতে অস্বীকার করলো। যতই চেষ্টা করুক না কেন, মনোযোগ ক্রমাগত ফসকে যাচ্ছিল, আর এলোমেলো ভাবনা ও ছবিগুলো বিনা আহ্বানে বুদ্ধদের মতো ভেসে উঠছিল। মাঝরাতে হঠাৎ এত তীব্র মাথা ব্যথা কেন হবে? আর এটা এতই যন্ত্রণাদায়ক। সেরিব্রাল হেমারেজ, মস্তিষ্কে রক্তক্ষরণ বা এমন কিছু নয় তো? দূর, আমাকে কি এভাবেই অল্প বয়সে মরতে হবে? আমাকে জেগে উঠতেই হবে এখনই। আগের মতো আর অতটা কষ্ট হচ্ছে না, তবে এখনো মনে হচ্ছে একটা ভোঁতা ছুরি দিয়ে ধীরে ধীরে আমার মস্তিষ্ক চিরে যাচ্ছে। মনে হচ্ছে আর ঘুমোতে পারবো না। কালকে কাজ করব কি করে? মাথা খারাপ নাকি? এমন মাথা ব্যথা নিয়ে তো আমার ছুটি নেওয়া উচিত। ম্যানেজারের বকুনির চিন্তা করার দরকার নেই। আরে, এভাবে দেখলে তো মন্দ না। আমি নিজের জন্য কিছুটা বাড়তি সময় পাবো। সেই তীব্র ধুকপুক করা ব্যথা ঝাও মিংরুইকে ধীরে ধীরে এক অদৃশ্য শক্তি সংগ্রহ করতে সাহায্য করলো। অবশেষে সে পিঠ সোজা করলো এবং চোখ খুলল, সম্পূর্ণরূপে তার বিভ্রম থেকে বেরিয়ে এলো। প্রথমে তার দৃষ্টি ঝাপসা ছিল, তারপর তাতে হালকা রক্তিম আভা লাগলো। সে সামনে একটি কাঠের ডেস্ক দেখতে পেল, যার ঠিক মাঝখানে একটি খোলা নোটবুক। পাতাগুলো ছিল মোটা আর হলুদ হয়ে যাওয়া, যার একদম ওপরে গাঢ় কালিতে লেখা একটি বাক্য চোখে পড়ল। নোটবুকটার বাঁদিকে সারিবদ্ধভাবে রাখা ছিল প্রায় 8টি বইয়ের স্তূপ। সেগুলো ডান পাশের দেয়ালে ছিল ধূসর সাদা পাইপ আর তার সাথে যুক্ত একটি দেওয়াল বাতি। বাতিটা ছিল ক্লাসিক পশ্চিমা ধাঁচের, একজন প্রাপ্তবয়স্কের মাথার প্রায় অর্ধেক আকারের। এর ভেতরের স্তরটা ছিল স্বচ্ছ কাচের, আর বাইরেরটা ছিল কালো ধাতব গ্রিড। নেভানো দেওয়াল বা বাতিটির কোনাকুনি নিচে ফ্যাকাশে লাল আভায় ভেজা একটি কালো কালির বোতল রাখা ছিল। এর ওপরিতলে একটি ঝাপসা দেবদূতের নকশা তৈরি হচ্ছিল। কালির বোতলের সামনে নোটবুকের ডানদিকে পড়েছিল গোল বডির একটা কালচে রঙের কলম। এর ডগাটা মৃদু চিকচিক করছিল, আর তার ঢাকনাটা রাখা ছিল একটি পিতলের রিভলভারের পাশে। বন্দুক, একটা রিভলভার! ঝাও মিংরুই হতবাক হয়ে গেল। সে যা দেখছিল তার কিছুই তার ঘরের মতো লাগছিল না। সবকিছুই এত অচেনা। তার এই হতভম্ব ও বিভ্রান্ত অবস্থার মধ্যে সে লক্ষ্য করল যে ডেস্ক, নোটবুক, কালির বোতল আর রিভলভারের ওপর জানালা দিয়ে আসা আলো থেকে তৈরি হওয়া রক্তিম আবরণের একটা স্তর পড়েছে। অজান্তে সে মাথা তুলল এবং তার দৃষ্টি ধীরে ধীরে উপরের দিকে গেল। আকাশে কালো মখমলের পর্দার পটভূমিতে একটি রক্তিম চাঁদ নীরবভাবে উপরে ঝুলে আছে, নীরবে আলো ছড়াচ্ছে। কি? ঝাও মিংরুই এক অচেনা আতঙ্কে আচ্ছন্ন হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। কিন্তু সে পা সোজা করার আগেই তার মাথায় আবারও তীব্র যন্ত্রণা শুরু হলো। ফলে সে শক্তি হারিয়ে সশব্দে শক্ত কাঠের চেয়ারটার উপর ধপাস করে পড়ে গেল। ধূপ! ব্যথা সত্ত্বেও কাজ হলো না। ঝাও মিংরুই টেবিলে দুহাত রেখে নিজেকে ঠেকিয়ে আবার উঠে দাঁড়ালো এবং আতঙ্কে চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগলো। এটা একটা ছোট ঘর,
যার দুপাশে দুটো কাঠের দরজা এবং উল্টো দেয়াল ঘেঁষে একটি কাঠের বাক্স বাঙ্ক বেড। বিছানা আর বাঁ পাশের দরজার মাঝখানে একটি আলমারি ছিল, যার উপরের দুটো খোলা দরজা এবং নিচে 5টা ড্রয়ার। আলমারির পাশে একজন মানুষের উচ্চতা বরাবর আরও একটা ধূসর সাদা পাইপ ছিল, যা কিছু উন্মুক্ত গিয়ার এবং বেয়ারিং যুক্ত একটি অদ্ভুত যান্ত্রিক ডিভাইসের সাথে সংযুক্ত। ডেস্কের কাছাকাছি ঘরের ডান কোণে কয়লার স্টোভের মতো কিছু জিনিস ছিল, সাথে সুপের হাঁড়ি, লোহার পাত্র এবং অন্যান্য রান্নার সরঞ্জাম। ডান দিকে দরজার উল্টো দিকে ছিল দুটো ফাটলযুক্ত একটা সাজগোজের আয়না। এর কাঠের ফ্রেমে ছিল সাধারণ ও সাদামাটা নকশা। দ্রুত এক পলকে ঝাও মিংরুই আয়নায় নিজেকে দেখতে পেল। এই মুহূর্তে সে কালো চুল, বাদামি চোখ, একটা লিলেন শার্ট, রোগা গড়ন, সাধারণ চেহারা, কিন্তু বেশ গভীর একটা মুখের আদল। কি? ঝাও মিংরুই হাঁপিয়ে উঠল। তার মন অসহায় আর বিভ্রান্তিকর চিন্তায় ভরে গেল। রিভলভার আর ক্লাসিক পশ্চিমা সজ্জা এবং পৃথিবীর চাঁদের চেয়ে ভিন্ন রক্তিম চাঁদ, সবকিছুই একটা জিনিসের ইঙ্গিত দিচ্ছে। আমি কি তবে অন্য জগতে চলে এসেছি? ট্রান্সমাইগ্রেট? ঝাও মিংরুই এর মুখটা ধীরে ধীরে খুলে গেল। সেই ছোটবেলা থেকে উপন্যাস, ওয়েব নভেল পড়তে পড়তে বড় হয়েছে এবং প্রায়শই এমন পরিস্থিতির কল্পনা করত, কিন্তু যখন এটা সত্যি ঘটল তখন সে এটা মেনে নিতে পারল না। প্রায় 1 মিনিট পরে ঝাও মিংরুই নিজের মনেই বিড়বিড় করল, পরিস্থিতিটাকে একটু হালকা করার চেষ্টা করে, সম্ভবত একেই বলে ফ্যান্টাসিকে মন থেকে ভালোবাসা। যদি না তার এই জেদি মাথা ব্যথা তার চিন্তাভাবনাকে সজাগ না রাখত, তবে সে নিশ্চিতভাবেই ভাবত যে সে স্বপ্ন দেখছে। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কয়েকটা গভীর শ্বাস নেওয়ার পর ঝাও মিংরুই আতঙ্ক থামানোর জন্য প্রাণপণ চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে যখন তার মন ও শরীর শান্ত হলো, স্মৃতিগুলো তাকে প্লাবিত করতে শুরু করলো। ধীরে ধীরে তার মনে ভেসে উঠল ক্লেইন মরেটি নর্দার্ন কন্টিনেন্টের লোয়েন রাজ্যের আওয়া কাউন্টির টিংজেন শহরের একজন নাগরিক। সে খোয় বিশ্ববিদ্যালয় এর থেকে ইতিহাস বিভাগ থেকে সদ্য পাশ করা স্নাতক। তার বাবা ছিলেন ইম্পেরিয়াল আর্মি, রাজকীয় সেনাবাহিনীর একজন সার্জেন্ট, যিনি সাউদার্ন কন্টিনেন্ট এর ঔপনিবেশিক সংঘাতে মারা যায়। ক্ষতিপূরণের টাকা ক্লাইনকে একটি প্রাইভেট ব্যাকরণ স্কুলে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়, যা তার বিশ্ববিদ্যালয় ভর্তির উপর ভিত্তি করে। তার মা ছিলেন এভারনাইট দেবী এর ভক্ত। ক্লাইন খোয় বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা এন্ট্রান্স এক্সাম উত্তীর্ণ হওয়ার বছরই তিনি মারা যায়। তার একজন বড় ভাই এবং একটি ছোট বোনও আছে। তারা সবাই মিলে একটা 2 কামরার অ্যাপার্টমেন্টে থাকে। তাদের পরিবার সচ্ছল নয়, বরং আর্থিক সংকটে আছে। বর্তমানে তার বড় ভাই একটি আমদানি রপ্তানি কোম্পানিতে কেরানির কাজ করে, তাদের দেখভাল করেন। ইতিহাসের স্নাতক হিসেবে ক্লাইন প্রাচীন ফেইসাক ভাষা, যা নর্দার্ন কন্টিনেন্টের সমস্ত ভাষার উৎস বলে গণ্য করা হয়, এবং প্রাচীন সমাধিক্ষেত্র ও আচার অনুষ্ঠানের সাথে সম্পর্কিত হার্মিস ভাষা শিখেছিল। হার্মিস ভাষা? ঝাও মিংরুইয়ের মনে ধাক্কা লাগলো। সে তার ধুকপুক করা কানের পাশ ঘষার জন্য হাত বাড়ালো এবং ডেস্কের খোলা নোটবুকটির দিকে তাকালো। হলুদ হয়ে যাওয়া কাগজটার লেখা তার কাছে প্রথমে অদ্ভুত, তারপর অচেনা থেকে পরিচিত, যতক্ষণ না তা পাঠযোগ্য হয়ে উঠল। এটা হার্মিস ভাষায় লেখা টেক্সট ছিল। গাঢ় কালিতে লেখা ছিল, প্রত্যেকের মৃত্যু হবে, আমারও। ইস! ঝাও মিংরুইয়ের এক অবর্ণনীয় আতঙ্ক অনুভূত হলো। সে সহজভাবে পিছনে সরে গেল, নোটবুক এবং তার লেখাগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চাইল। সে এতটাই দুর্বল ছিল যে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু আতঙ্কে টেবিলের কিনারায় খপ করে ধরে ফেলল। চারপাশের বাতাস যেন অশান্ত হয়ে উঠল, আর তার চারপাশে ক্ষীণ ফিসফিসানি শোনা যেতে লাগলো। তার ছোটবেলায় বড়দের কাছ থেকে শোনা ভৌতিক গল্পের কথা মনে পড়ে গেল। সে মাথা নাড়ল, নিজেকে বোঝালো যে এটা শুধুই বিভ্রম। ঝাও মিংরুই নিজেকে সামনে নিল, নোটবুক থেকে চোখ সরিয়ে গভীর শ্বাস নিল। এবার তার দৃষ্টি পড়ল চকচকে পিতলের রিভলভারটার ওপর। তার মনে হঠাৎ একটা প্রশ্ন জাগলো।
ক্লাইনের পারিবারিক পরিস্থিতি অনুযায়ী তারা কিভাবে একটা রিভলভার জোগাড় করতে পারলো বা কেনার সামর্থ্য রাখতো। ঝাও মিংরুই ভুরু কুঁচকে গেল। গভীর চিন্তায় মগ্ন থাকতেই সে হঠাৎ টেবিলের কিনারায় একটি লাল হাতের ছাপ দেখতে পেল। এর রং চাঁদের আলোর চেয়েও গাঢ় এবং আবরণের চেয়েও ঘন ছিল। এটা ছিল একটা রক্তাক্ত হাতের ছাপ। একটা রক্তাক্ত হাতের ছাপ। ঝাও মিংরি অবচেতনভাবে টেবিলের কিনারা ধরে থাকা তার ডান হাতটা উল্টে দেখলো। নিচে তাকিয়ে সে দেখলো তার হাতের তালু ও আঙুলগুলো রক্তে মাখা। একই সাথে তার মাথার সেই ধুকপুক করা যন্ত্রণা চলতে লাগলো। যদিও এটা একটু কমে এসেছিল, তবুও এটা ছিল জেদি ও অবিরাম। আমি কি মাথা ঠুকে দিলাম? ঝাও মিংরি অবাক হয়ে ভাবলো, যখন সে ঘুরে গিয়ে ফাটল ধরা সাজগোজের আয়নাটার দিকে হেঁটে গেল। কয়েক কদম পর কালো চুল আর বাদামি চোখওয়ালা মাঝারি গড়নের একটা চেহারা নজরে এলো। লোকটার মধ্যে স্পষ্টতই একজন পণ্ডিত সুলভ ভাব ছিল। এখন এটাই কি আমি, ক্লাইন মরিটি? ঝাও মিংরুই এক মুহূর্ত থামলো। আবছা আলোর কারণে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল না, তাই সে আরো এক কদম এগিয়ে আয়নার কাছে চলে গেল। রক্তিম চাঁদের আলো ব্যবহার করে সে তার কপালের দিকটা দেখতে মাথা ঘোরালো। আয়নায় স্পষ্ট প্রতিবিম্বে দেখা গেল তার কানের পাশে একটা ভয়ঙ্কর ক্ষত, যার চারপাশ পোড়ার দাগ। জায়গাটা রক্তে ভেজা ছিল, আর তার মধ্যে ধূসর সাদা মস্তিষ্কের অংশ ধীরে